9-এর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তো আমরা লাস্ট ক্লাসে কিছুটা করেছিলাম, ঠিক না স্যার? মনে আছে? ওকে, একবার যদি আমি ছোট্ট করে রিভিশন দিই তাহলে কি দেব, যে কার্য কি, ঠিক না, বা কার্যের পরিমাপ আমরা কিভাবে করব। তো কার্য কি বলো তো স্যার? কার্য হচ্ছে বল আর সরণের গুণফলকে আমরা কার্য বলে থাকি, ঠিক না? তো সাপোজ কৃতকার্য ইজ ইকুয়াল টু ডাব্লিউ, তাহলে বল কত? এফ ইন্টু এস ইন্টু তাদের যে উপাংশটা ছিল এফ কস থিটা, ঠিক না? তো কস থিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কার্যের গাণিতিক প্রকাশ, ঠিক কিনা? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কখন থিটার ভ্যালু 0 বা কি সবগুলি বুঝিয়েছি, ইয়েস অর নট? একদম ডিটেলস বোঝানো হয়েছে। নাও আমরা একটা একটা করে দেখব। এটা দেখানো হয়েছে কার্যের গাণিতিক রাশিমালা। গাণিতিক রাশিমালা মানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। স্থির মানের বল, স্থির মানের বল মানে কি রে স্যার? মানে কোনো একটা নির্দিষ্ট বল আনুভূমিক দিকে, আনুভূমিক মানে এই বরাবর, ঠিক না? আনুভূমিক দিকে প্রযুক্ত হলে আনুভূমিক তলে রাখা একটি বস্তু এ এর উপর আনুভূমিক দিকে স্থির মানের একটি বল এফ প্রযুক্ত হলে ধরা যাক বস্তুটি বলের অভিমুখে এস সরণ। যদি নর্মালি এইদিকেই হয়, যেদিকে বল প্রয়োগ হলো এদিকেই যদি সরণ হয় তাহলে তো থিটা তো 0, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা ফর্মুলাটা কি লিখতে পারি? W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। আর লিখে লাভ নেই, কারণ থিটার মান 0 হবে। ওকে, কিন্তু যদি এ বল এ বস্তুর উপর আনুভূমিক তলের সঙ্গে, মানে এই যে এই হলো আনুভূমিক তল, এই এফ মানের যে বলটা এটা যদি থিটা কোণ তৈরি করে প্রযুক্ত বল করা হয়, আনুভূমিক তলে বস্তুটির সরণ যদি হয়, এবার সরণ হচ্ছে এইদিকে কিন্তু বলটা প্রয়োগ করেছে এইদিকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। ক্লিয়ার? প্রত্যেকে আমরা নোটগুলি উঠাবো কিন্তু, ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে লেখচিত্র। আমরা সবাই গ্রাফ জানি, গ্রাফ। লেখচিত্রের দ্বারা কৃতকার্যের মান প্রকাশ করো। লেখচিত্র মানে গ্রাফের সাহায্যে কার্যের মান আমরা প্রকাশ করব। ক্লিয়ার স্যার? কার্যের মান প্রকাশ করব। এই হলো তোমার লেখচিত্র। তো এইদিকে যদি বলটা বুঝাই আর এদিকে যদি সরণটা বুঝাই, তাদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলই হচ্ছে কৃতকার্যের মান। যেরকম আমরা ভিটি পড়েছিলাম, এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। এদিকে ছিল এস, এদিকে ছিল টি। সরি সরি, এদিকে ছিল ভি, এদিকে ছিল টি। এদিকে ছিল ভি, এদিকে ছিল টি। তো তাদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলটা কি বোঝাতো? সরণ, সরণ বোঝাতো। আমরা গতি চ্যাপ্টারে পড়েছি, ঠিক না? তো সেম আমরা জানি কৃতকার্যের মান হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, যেখানে এফ হলো প্রযুক্ত বল ও এস হলো বলের ক্রিয়ার দিকে সরণ। ওকে, এখন এস থেকে এস কে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ, ও বলকে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করে লেখচিত্র আঁকা হলো। এদিকে এফ, এদিকে এস। চিত্রে ও এ, ও এ মানে কি? এস। এটা যদি এস হয় এটাও কত? এইটা যদি এই জায়গাটা ওসি যদি এফ হয় তাহলে ও বি কত? এতটুকু হচ্ছে নির্দেশটা আর কি, মানে এতটুকু অব্দি। তার মানে তার এফটা এতটুক, এটা হচ্ছে
সরি এসটা হচ্ছে এতটুকু, তো তাদের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল যে জায়গাটি তৈরি হয় এটা হচ্ছে এটা। তো এটা কিভাবে বের করবে তুমি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই জায়গাটা কি ওসি, ওসি এটা কি একটা বর্গক্ষেত্র ধরতে পারো, আয়তক্ষেত্র ধরতে পারো, আয়তক্ষেত্র, তাহলে ওসি ইন্টু ও এ, ইয়েস অর নট? তো ওসির ভ্যালু কত? এফ, ও এর ভ্যালু কত? এস। হয়ে গেল। বুঝলে না? বুঝলে না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, তাহলে চিত্রে ও এ হলো এস এবং ও সি হলো প্রযুক্ত বল এফ। তাহলে ও এ বি সি ক্ষেত্রফলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো ও এ ইন্টু এ বি। ও এ ইন্টু এ বি হতে পারে, বা ও ও এ ইন্টু ও সি হতে পারে, আবার বিসি ইন্টু এ বি হতে পারে, আবার বিসি ইন্টু ও সি হতে পারে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলেই হলো যে কোনো একটা। তার মানে এস ইন্টু এফ ইজ ইকুয়াল টু ডব্লিউ। তাই বল সরণ লেখচিত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো কৃতকার্যের মান। তাহলে বল সরণ, এটা একটি কি বল, এটা হচ্ছে সরণ। তাহলে বল সরণ, বল আর সরণের যে লেখচিত্রটা, এটার যে ক্ষেত্রফল ওইটি হলো প্রযুক্ত কৃতকার্যের মান। বুঝতে পারলাম না? পারলাম না? বুঝুনি? এদিকে বল প্রয়োগ করলে এদিকে সরণ হলো, তার দ্বারা উৎপন্ন ক্ষেত্রফলই হলো কৃতকার্যের মান। ক্লিয়ার স্যার? এবার হচ্ছে দেখো, বল প্রযুক্ত হলেই কার্য হয় না, ঠিক কি না? আমরা গতদিন অনেক রকম ভাবে এক্সাম্পল দিয়ে পড়েছি, বল প্রযুক্ত হলেই কিন্তু কার্য হবে না। কেন না? কারণ বল প্রযুক্ত হলে কিছুটা কন্ডিশন দেওয়া আছে। যদি বল প্রযুক্ত হয় আর যদি বস্তুর সরণ না হয়, কার্য হবে না। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি? বল বল আর মানে প্রযুক্ত বল আর প্রযুক্ত বলের সরণের মধ্যে যদি অ্যাঙ্গেলটা যদি কত হয়, 90 ডিগ্রি। ধরো বল প্রয়োগ করছো এইদিকে আর বস্তুর সরণ হচ্ছে এইদিকে, তাহলে কৃতকার্য শূন্য, কারণ cos 90 এর ভ্যালু কত আমরা দেখেছি? 0। ক্লিয়ার? তাহলে বল প্রয়োগ হলেও যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, ইয়েস অর নট? বল প্রযুক্ত হলেও যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, সেক্ষেত্রে কার্য সম্পাদিত হয় না। যেমন দেওয়ালকে ঠেলা হলে বা দেওয়ালের উপর বল প্রয়োগ করলে কোনো কার্য হয় না। ঘাম ঝরিয়ে নাও, কোনো অসুবিধা নেই, বাট দেয়ার ইজ নো ওয়ার্ক ডান, কোনো কৃতকার্য নেই। কারণ ফর্মুলাটা কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। আর এফ তুমি যতই দাও, 100 নিউটন ইন্টু এস 0, তার মানে 0ই হবে। ইয়েস অর নট? সো ম্যাথামেটিক্যালি কিন্তু কনসেপ্টটা আলাদা। ওকে, আবার এটা হলো একটা কন্ডিশন, মানে যদি এস 0 হয়। ক্লিয়ার সবাই? যদি এস 0 হয়, সরণ যদি 0 হয়। আরেকটা হচ্ছে আবার প্রযুক্ত বলের সমকোণে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটলে, মানে যে বলটা আমি প্রয়োগ করছি, ধরো এইদিকে বল প্রয়োগ করছি, সরণ হচ্ছে এইদিকে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে সমকোণ না, এদিকে প্রয়োগ হচ্ছে, সরণ হচ্ছে এইদিকে, তাহলে কত ডিগ্রি? তাহলে cos থিটা আসবে। থিটা মানে সেই ক্ষেত্রে 90, cos 90 0 আমরা গত দিনের ক্লাসে দেখেছি টেবিলের মাধ্যমে। ইয়েস অর নট? তাহলে এখানেও কৃতকার্য শূন্য। আবার প্রযুক্ত বলের সমকোণে বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটলে সেক্ষেত্রে ওই বলের দ্বারা বা ওই বলের বিরুদ্ধে কোনো কার্য সম্পাদিত হলো না। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় মহাকর্ষের বল দ্বারা কোনো কার্য হয় না, 90 ডিগ্রি থাকে। কিভাবে হয় সেটা দেখাবো। বল দ্বারা কৃতকার্য সম্পর্কে তোমার ধারণাটি আলোচনা করো। বল দ্বারা কৃতকার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। একটা হচ্ছে বল দ্বারা কৃতকার্য, আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। কোনো বস্তুর উপর বল প্রয়োগ হলে, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তুমি যদি বলের অভিমুখে বস্তুর সরণ ঘটে, মানে যেদিকে বল দিলে ওদিকেই সরণ হচ্ছে, তাহলে বল দ্বারা কৃতকার্য। ক্লিয়ার? তবে
সম্পাদিত কার্যকে বলা বল দ্বারা কৃতকার্য বলা হয়। যেমন ভূপৃষ্ঠে একটি গাছ থেকে ফল মাটিতে পড়লে ফলটির সরণ ও ফলটির উপর প্রযুক্ত অভিকর্ষ বল একই দিকে। এবার আমি এটা ছাড়লাম, এটা ছাড়ি না, এটা ছাড়লে এটাকে ছাড়লাম, দেখা যাচ্ছে, এটাকে ছাড়লাম। তার মানে এইটার উপর বল কোন দিকে প্রয়োগ হলো? কে করলো? কে? আমি দিলাম। তো অভিকর্ষ তো ওদিকে টানছে, ওটাও তো নিচের দিকে যাচ্ছে, তো যেদিকে বল প্রয়োগ হচ্ছে ওদিকেই যাচ্ছে। ইয়েস আর নট? হ্যাঁ, তাহলে বলের দিকে কৃতকার্য, এটাকে বলা হয় বলের দ্বারা কৃতকার্য। বল যেদিকে ক্রিয়া হলো, সরণ এদিকেই হলো, তাহলে এটা বলা হলো বলের দ্বারা কৃতকার্য। ক্লিয়ার? এবার মাটিতে পড়লে ফলটির সরণ ও প্রযুক্ত বলের অভিকর্ষ বল একই দিকে থাকে, এক্ষেত্রে বলের দ্বারা কার্য সম্পাদিত হলো। একে ধনাত্মক কার্য বলে। কারণ ধনাত্মক কেন? কারণ যেদিকে বল ক্রিয়া করলে ওইদিকেই বস্তুর সরণ হলো। ক্লিয়ার? এটা কি বলা হয়? ধনাত্মক কার্য। ধনাত্মক কার্য। তাহলে স্যার কি ঋণাত্মক কার্য আছে? ইয়েস। কার্যহীন বল সম্পর্কে তোমার ধারণাটি বিবৃতি করো। কার্যহীন বল মানে বল প্রয়োগ করেছো কিন্তু কোনো কার্য হয়নি। ইয়েস অর নট? এটাই কার্যহীন বল। কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ না হয় অথবা সরণ ও প্রযুক্ত বলের মধ্যে সমকোণ হয়, তাহলে কি বল দ্বারা কোনো কৃতকার্য সম্পাদিত হয় না, কিন্তু বল তুমি প্রয়োগ করেছো ঠিকই। এটাকে বলা হয় কার্যহীন বল। এক্ষেত্রে প্রযুক্ত বলকে কার্যহীন বল বলে। প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দুর সরণ পরস্পর লম্ব হলে কৃতকার্য শূন্য হয়। বল আর সরণ কত ডিগ্রি? তাহলে শূন্য। যেমন কয়েকটা উদাহরণ। সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় ঘুরছে। সূর্যের চারিদিকে যখন, ধরো দিস ইজ দ্য সূর্য, হোয়াট এ সূর্য, ঠিক আছে, আর দিস ইজ মাই হ্যান্ড, নট দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ পৃথিবী, এভাবে ঘুরছে। ইয়েস, ইয়েস, ঘুরছে। তাহলে তুমি যখন কোনো একটা, এখানেও কিন্তু সূর্যের চারিদিকে যখন পৃথিবীর আবর্তনের সময় সূর্যের মহাকর্ষ বলের অভিমুখে পৃথিবীর সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বলের কার্যহীন বল। সূর্যেও তো একটা মহাকর্ষ আছে, টান আছে না? কার্যহীন বল কেন জানো? কারণ এইভাবে যদি আমরা কোনো একটা ফিতা এইভাবে ঘুরাই, মানে একটা বল লাগিয়ে, হঠাৎ করে যদি ছিঁড়ে যায়, বলটা কি ঘুরতে থাকবে? টাক করে চলে যাবে। জানো কি বলটা কোন দিকে যাবে? স্পর্শক বরাবর। সাইন্টিফিক আনসার, স্পর্শক বরাবর। কিভাবে দেখো, এইভাবে তুমি ঘুরাচ্ছ 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 ঘুরাচ্ছ, যে জায়গাতে যদি ছিঁড়ে যায়, ধরো এখানে ছিল, তাহলে এই দিকে যাবে। তাহলে স্পর্শক বুঝি তো? স্পর্শক, স্পর্শক মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি। এখানে যদি ছিঁড়ে তাহলে এইদিকে যাবে, এখানে যদি ছিঁড়ে তাহলে এইদিকে যাবে, এখানে যদি ছিঁড়ে এদিকে যাবে, এখানে যদি ছিঁড়ে তাহলে এদিকে যাবে। তাহলে প্রত্যেকবারই যাকে কেন্দ্র করে ঘুরছে তার সঙ্গে 90 ডিগ্রি। বুঝতে পারলে না? পারলে না? যার সঙ্গে ঘুরছে কেন্দ্র করে তার সঙ্গে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি হলো কিনা? এদিকে বল, এদিকে গতির উপর, এদিকে বল, এদিকে গতির উপর। তাহলে বল হচ্ছে কেন্দ্রের দিকে, বল হচ্ছে কেন্দ্রের দিকে। আমি টানছি না এটাকে, এটাকে টানছি না আমি, হ্যাঁ, ঘোরানোর সময়। তো বল কোন দিকে ক্রিয়া করছে? কেন্দ্রের দিকে। আর তার গতির অভিমুখ কোন দিকে? স্পর্শক বরাবর। তো প্রত্যেকটা পয়েন্টে তোমার চিন্তা করতে হবে। তুমি যদি বলো না স্যার কোথায়, এটা তো ঘুরছে, এটা তো ঘুরছে, এটা তো ঘুরছে, না, প্রত্যেকটা পয়েন্টে তার গতির অভিমুখ এদিকে ছিল। এখানে আসাতে আবার গতির অভিমুখ এদিকে হয়েছে, এখানে আসাতে আবার গতির অভিমুখ এদিকে হয়েছে। বুঝতে পারলে? স্পর্শক বরাবর। গতির অভিমুখ কোন দিকে? স্পর্শক বরাবর। তো স্পর্শক বরাবর আর বলের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি, তার মানে কৃতকার্যের মান 0, কারণ cos 90 0। সবাই বুঝতে পারলাম তো? ওকে। তাহলে অর্থাৎ পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বল, এই যে এই হলো পৃথিবী, মহাকর্ষ বল এদিকে ক্রিয়া হচ্ছে। পৃথিবী তো আমাদেরকে করছে, এইটা না। সূর্য তো পৃথিবীর থেকে অনেক বড়। তো সূর্য তো পৃথিবীতে, আমরা জানি কি মহাকর্ষ চ্যাপ্টার একটা আছে তোমাদের, এটা আছে কি সিলেবাসে? তাহলে এটা পড়াবো, তোমরা দেখেছো হয়তো বা অনেকে।
ভিডিও ক্লাসে। তো মহাকর্ষ এই পৃথিবীতে প্রত্যেককে আকর্ষণ করে, ঠিক কিনা? প্রত্যেককে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণটাই হচ্ছে মানে মহাকর্ষ বল। তো যার বস্তুর ভর যত বেশি সে তত আকর্ষণ করবে, এটা আমরা মহাকর্ষ চ্যাপ্টারে দেখব। তো সূর্য তো পৃথিবী থেকে অনেক বড়, তো পৃথিবী তো খিচকে ওইখানে পড়ার কথা, কিন্তু পড়ে না কেন? কারণ কৃতকার্য শূন্য। কেন শূন্য? কারণ প্রত্যেকবার গতির অভিমুখ এবং বলের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, আর 90 ডিগ্রি কোণ করলে কি হয়? বল শূন্য। বল শূন্য না, কৃতকার্য শূন্য। তাহলে মহাকর্ষ বল এবং পৃথিবীর বলের সরের অভিমুখ পরস্পর লম্ব হয়, এক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করে না, এরূপ বলকে কার্যহীন বল বলে। কৃতকার্য ইকুয়াল টু এফ cos থিটা ইনটু এস, এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 ইজ ইকুয়াল টু 0, তাই w ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারলে না? আরেকটা বলেছিলাম, কোনো ব্যক্তি হাতে সুটকেসের সরণের অভিমুখ হলো অভিকর্ষ বলের অভিমুখের পরস্পর লম্বভাবে থাকে। অভিকর্ষ বলটা হচ্ছে এইদিকে, তুমি বল প্রয়োগ করছো এইদিকে, এইটার সঙ্গেও 90 ডিগ্রি। আবার অভিকর্ষ বল যে এইটা, অভিকর্ষ বল ব্যাগটাকে কোন দিকে টানছে? নিচের দিকে। আর তুমি হাঁটছো কোন দিকে? এদিকে। তাহলে কোন দিকে? কত হলো? কৃতকার্য 0। বুঝতে পারলে? এইটাও একটা কার্যহীন। এনি ডাউট? এবার দেখো কৃতকার্যের মানে কার্যের বিভিন্ন এককের সংজ্ঞা দাও। কার্যের একক সাধারণত আমরা যেটা বলি জুল। হ্যাঁ, কার্যের একক জুল। সিজিএস এসআই পদ্ধতিতে জুল। ইটস নট তরকারির জুল, ইট ইজ জুল, বিজ্ঞানী জুলের নাম অনুসারে। ঠিক আছে? JOULE জুল, JOULE জুল। ক্লিয়ার? পরম একক অ্যাবসলিউট ইউনিট। সিজিএস এসআই এই দুইটা এককই আমরা ভালো করে জানতে হয়। এফপিএসটা এত ব্যবহৃত হয় না আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে। সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। যারা ক্লাস 9 এই ক্লাসগুলি করেছে সম্পূর্ণভাবে বলা আছে। লাইভ ক্লাস একটা করিয়েছি, এটার মধ্যে বোধহয় ছিল না। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ, এবং এসআই পদ্ধতিতে কার্যের পরম একক জুল। তোমরা যদি একটু সংজ্ঞা শিখতে চাও, ডেফিনেশন শিখতে চাও, একটু বুদ্ধি লাগালে মুখস্থ করার প্রয়োজন হয় না। আচ্ছা, সিজিএস মানে কি? আচ্ছা, W ইজ ইকুয়াল টু F ইন্টু S। তাহলে এইখানেও Fটাও কি হতে হবে? সিজিএস ইউনিটি হতে হবে, আর Sটাও সিজিএস ইউনিটি হতে হবে। F এর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, আর S এর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। ইয়েস অর নট? সিজিএস এ বলের একক কি? ডাইন। সিজিএস এ বলের একক কি? ডাইন। আর সিজিএস এ সরণের একক কি? সেন্টিমিটার। দ্যাটস অল। ইফ ইউ পিপল ক্যান মেমোরাইজ দিস থিংস অনলি, তোমরা যদি শুধু এটা মনে রাখতে পারো, ডেফিনেশন হয়ে গেল। কিভাবে দেখো, কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ হলে যদি বলির অভিমুখে বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয়, তবে তার কৃতকার্যের পরিমাপ 1 আর্গ বলা হয়। খতম। W ইজ ইকুয়াল টু F ইন্টু S। তাহলে এখানে কি হবে? 1 ডাইন, এখানে কি হবে? ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে ভাবো, কোনো একটা বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করলে কতটুক? 1 ডাইন। বস্তুর সরণ কত হলো? 1 সেন্টিমিটার। 1 ডাইন বল প্রয়োগ করে 1 সেন্টিমিটার সরণ, 1 ডাইন বল প্রয়োগ করতে 1 সেন্টিমিটার সরণ। কৃতকার্যের পরিমাণ 1 আর্গ। এইবার তুমি বলো তো, এই জুলেটটা পারবে কিনা? এদিকে না দেখে বলো না। কোনো একটি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ হয়, সেবার সবগুলি একক কিসে গেল? কিসে গেল? মিটারে। এসআই পদ্ধতিতে মানে এমকেএস। ইউ হ্যাভ টু নো দা ইউনিটস অফ সিজিএস, এফপিএস, এমকেএস। কোনো কঠিন? তাহলে সিজিএস এ একক কি? এবার অনেকে কিভাবে শিখবে জানো এটা? হ্যাঁ, বুঝতে চেষ্টা করবে না তো। সায়েন্সটা বুঝার জিনিস, যে কোনো পড়া বুঝার জিনিস। শুধু আমরা এইভাবে পড়ি, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর উপর 1 ডাইন বল প্রযুক্ত হলে বস্তুর অভিমুখে বস্তুর প্রযুক্ত বলের অভিমুখে যদি বস্তুর সরণ হয় 1 সেন্টিমিটার, প্রযুক্ত বলের অভিমুখে
আর ওই দিক থেকে যারা শুনে তারা কি ভাবে, ও মাই গড কি পড়াশোনা করছে। এই ধরনের পড়াশোনা কোনোদিন ব্রেইনে কোনো কাজ করে না, মনে রাখবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একবার পড়ো, মিনিংটা বুঝো কি বলেছে। এবার পড়ার দরকার আছে। কোনো একটি বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয় তাহলে তার কৃতকার্য সেম ভাবে কোনো একটি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ হয় 1 মিটার তাহলে প্রযুক্ত কৃতকার্য 1 জুল। এনি ডাউট? মুখস্থ করার প্রয়োজন আছে? নেই। এবার তোমরা অনেকে মুখস্থ করতে পারো। বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 মিটার হয়, এইভাবে পড়ে মানুষ, পড়ে না? শুনেছো তো? দেখবি বই খুলে এইভাবে বলছে, দুলছে এইভাবে, এসআইতে কৃতকার্যের মান হলো 1 জুল। 1 জুল কোনো মানে আছে? এগুলি ব্রেইনে, হ্যাঁ আমরাও পড়ি অনেকে, কিন্তু এখন হয়তো বা অনেকের কিছুটা চেঞ্জ হয়েছে। ওকে, এবার হলো অভিকর্ষজ একক। অভিকর্ষজ একক মানে কি? তুমি অভিকর্ষের সঙ্গে তুলনা। সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হলো গ্রাম সেন্টিমিটার, কি? আর এসআইতে কি হবে? কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম মিটার, গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম মিটার, গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম মিটার। এনি ডাউট? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, ধরো এইটা এখানে পড়ে আছে আমার হাতের উপর, এটার ভর কত? 1 গ্রাম। 1 গ্রাম ভর, এবার কিন্তু ভর, এবার প্রযুক্ত বলটা না, এবার এর আগের ক্ষেত্রে প্রযুক্ত বলটার দিয়েছিলাম। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উঠাচ্ছি কিনা, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার বলে। এটা অভিকর্ষের জন্য। বুঝতে পারলেন না? বস্তুটার ভর কত? স্যার আপনি কোথা থেকে জানলেন? অ্যাপ্লেন ধরে নিলাম 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষ তো নিচের দিকে না, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে, অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার। দিস ইজ দ্য ইউনিট অফ অভিকর্ষীয় একক। ইয়েস অর নো? এবার হচ্ছে এগুলি, এর আগেরগুলি ছিল পরম একক, কার্যের পরম একক, আর এটা হচ্ছে কার্যের অভিকর্ষ। এবার এসআইটা তোমরা বলো। এবার এসআইটা 1 গ্রাম নিলে হবে না? 1 কিলোগ্রাম। ধরো 1 কিলোগ্রাম। স্যার আপনার মোবাইলে জোরে 1 কিলোগ্রাম। আরে না, ধরে নিলাম 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার, মিটার হলে আরেকটু উপরে, মিটার তুলতে যে পরিমাণ কৃতকার্য হবে তাকে বলা হবে 1 কিলোগ্রাম মিটার। এনি ডাউট? আর ব্যবহারিক একক জুল। তাহলে 3 ধরনের একক পেলাম: পরম একক, অভিকর্ষীয় একক, ব্যবহারিক একক। পরম একক, অভিকর্ষীয় একক, ব্যবহারিক একক। পরম একক কোনটা? 2টা, একটা সিজিএস এ, একটা এফপিএস এ। সিজিএস এ কি? আর্ক। এফপিএস এ কি? জুল। তো আর্ক কেমনে বের করব? এক ডাইন বল প্রয়োগ করে কোন একটি বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয়, বস্তুর সরণ যদি 1 সেন্টিমিটার হয় তখন তার কৃতকার্যকে বলা হয় 1। কোন একটি বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর সরণ যদি 1 মিটার হয় তবে তার কৃতকার্যকে বলা হয় 1 জুল। শূন্য। এবার হচ্ছে কি? অভিকর্ষীয় একক। কি অভিকর্ষীয়? কি? গ্রাম। সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার, এফপিএস হচ্ছে এমকেএস হচ্ছে কিলোগ্রাম। আর যদি এফপিএস এ তোমরা নিজেরই বলতে পারো, ফুট না, এই পাউন্ড ফুট, তাহলে পাউন্ড ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যদি 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় 1 গ্রাম ফুট। এফপিএস হয়ে গেল। ইয়েস অর নট? মানে পাউন্ড ফুট। ওকে, এবার অভিকর্ষজ একক হলে সিজিএস পদ্ধতিতে কি? গ্রাম সেন্টিমিটার। কোন একটি 1 গ্রাম ভরের বস্তুকে
অভিকর্ষের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয়। এবার এখনই যদি আমি কাউকে জিজ্ঞেস করি, কেউ ফুল আনসার দিতে পারবে, কেউ পারবে না। কেন? কারণ অনেকে আছে ক্লাসটা বোঝানোর সময় এবং সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনেছে, আবার অনেকে আছে বাড়িতে গিয়ে মুখস্থ করে নেবে। কোনো লাভ নেই স্যার, মুখস্থ করে কোনো লাভ নেই, মনে রাখতে পারবে না এত কিছু, বুঝলে মনে রাখতে পারবে। কার্যের ব্যবহারিক একক ওই এসআইতে, যেটা এসআইতে কোনটা ছিল? জুল 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 জুল, নট তরকারির জুল, নট মাংসের জুল। এবার হচ্ছে কিছু সম্পর্ক। সম্পর্ক মানে এক আর্গ মানে কত, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, তারা কাকা ভাতিজা নাকি মামা ভাইগনা নাকি খুড়াতো ভাই জ্যাঠাতো ভাই কি সরি। দেখো, বিভিন্ন পদ্ধতিতে কার্যের এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। এক মানে আর্গ ও জুলের মধ্যে সম্পর্ক। 1 জুল ইজ ইকুয়াল টু, আমরা জানি কি? আরে ভাই, 1 জুল তো এসআই পদ্ধতিতে 1 জুল কখন হয়? যখন 1 নিউটন আর 1 মিটার হয়। 1 ডাইন ইজ ইকুয়াল টু আবার কি? যখন সরি 1 ডাইন না, 1 আর্গ। 1 আর্গ ইজ ইকুয়াল টু কি? 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার তো সবাই? হ্যাঁ। আর 1 গ্রাম সেন্টিমিটার মানে কি? 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার। ক্লিয়ার নি? বুঝতে পারলে তো? সো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন গুলি। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 টাইম। এটা তো জানতে হবে। তাহলে কিভাবে কনভার্সনটা দেখো। 1 জুল ইজ ইকুয়াল টু 1 জুল মানে কি? W ইজ ইকুয়াল টু F ইন্টু S। তাহলে F কত হবে? 1 নিউটন ইন্টু S কত? মিটার। কিভাবে? মিটার না, জুল তো মিটার। তাহলে 1 নিউটন মানে 10 টু দ্য পাওয়ার, কারণ আমার এখানে কি আনতে হবে? এখন ডাইন আনতে হবে। কারণ বুঝতে পারলে তো, নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে আর্ক, সরি জুল, আর ডাইন ইন্টু সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক। বুঝতে পারলে? নিউটন ইন্টু মিটার হচ্ছে জুল, তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার আনতে হবে আমার, তাহলে তো আর্কে যাবে না। তাহলে ডাইন মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 ডাইন, আর এই মিটারকে সেন্টিমিটারে 10 টু দ্য পাওয়ার 2। সূচকের অঙ্ক করেছো, দুইটার যদি বেস সেম হয় তাহলে পাওয়ারগুলি যোগ হবে, 5 দিয়ে 7। বুঝতে পারলে কিভাবে এলো? তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 7 আর্ক, সরি ইয়েস আর্ক, 7 আর্ক। বুঝতে পারলে? না পারলে না? কিভাবে এলো দেখতে পেলে? 1 জুল ইজ ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন আবার কত? 10 টু দ্য পাওয়ার 5 ডাইন, আর এটা কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে 10 স্কয়ার। তাহলে দুটো যোগ করে নিলে 10 টু দ্য পাওয়ার 7 আর্ক। বুঝাতে পারলাম? গ্রাম সেন্টিমিটার ও আর্গের মধ্যে সম্পর্ক। 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 গ্রাম বার ইন্টু 1 সেন্টিমিটার। 1 গ্রাম বার মানে, আচ্ছা, গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার মানে হচ্ছে 1 গ্রাম ভার ইন্টু 1 সেন্টিমিটার। 1 গ্রাম ভার মানে হচ্ছে 1 গ্রাম ইন্টু 98 সেন্টিমিটার। আচ্ছা, 980 মানে কি জানো? 980 হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের মান। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজন ত্বরণের ভ্যালু মান। এসআইতে হচ্ছে 9.8, কারণ 100 দিয়ে ভাগ করে দাও, 0 কেটে গেল পয়েন্ট। এসআইতে হচ্ছে 9.8 আর সিজিএস হচ্ছে 980। বুঝতে পারলে না? তাহলে 1 সেন্টিমিটারের লগে কত গুণ হবে? আর 1 গ্রামের সঙ্গে, যেহেতু এটা অভিকর্ষ, যেহেতু এটা কিসের একক? অভিকর্ষের একক, তাহলে কি হবে? 980 সেন্টিমিটার। কারণ ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর 1 সেন্টিমিটার তো সেন্টিমিটারই, তাহলে গুণ করলে 980 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার ইজ ইকাল টু 980 আর। তাহলে 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকাল টু 980 আর। 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকাল টু 980 আর। বুঝতে পারলে এই সম্পর্কটা? এবং এইটা এবং ক্লিয়ার? এবার হচ্ছে কিলোগ্রাম মিটার, তোমরাই পারবে। 1 কিলোগ্রাম মিটার ইজ ইকুয়াল টু 1 কিলোগ্রাম বার ইন্টু 1 মিটার।
1 কিলোগ্রাম মানে 1 কিলোগ্রাম ইন্টু 9.8, এবার একক কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু 1 মিটার, মাল্টিপ্লাই করলে 9.8 জুল। তাহলে কি হবে 9.1 কিলোগ্রাম মিটার ইজ ইকুয়াল টু 9.8 জুল। ক্লিয়ার? ক্লিয়ার? অভিকর্ষ একক এর অভিকর্ষজ ত্বরণের মান দ্বারা গুণ করলে কার্যের পরম এককের মান পাওয়া যায়। যেমন যে কোনো একটা কিছুর সঙ্গে যদি কার্যের যেমন x ইন্টু ওইটা দিয়ে যদি গুণ করো তাহলে কি কার মান পাওয়া যাবে? পরম এককের মান। কার মান পাওয়া যাবে? তুমি দেখো না অভিকর্ষজ মানের সঙ্গে অভিকর্ষজ এই মানটা দিয়ে যদি গুণ করো তাহলে পরম একক পাওয়া যায়। নেক্সট হলো মাত্রা। মাত্রা আমরা সবাই জানি কিভাবে লেখে, লিখেছিলাম না মাত্রা। যেমন ধরো কার্য কি ধরনের রাশি? কার্যের সংকেত লেখো। কার্য হলো বল ইন্টু সরণ। সরণ কি রাশি? সরণ কি রাশি? ভেক্টর রাশি। সুতরাং কার্য ভেক্টর রাশি হলেও এদের গুণফল কার্য একটি স্কেলার রাশি। সরণ যদিও কি ভেক্টর রাশি, বলও কি ভেক্টর রাশি, কিন্তু কার্য স্কেলার রাশি, তাদের গুণফল একটি স্কেলার রাশি। তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি এবং সরণও ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফল কার্য হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এটার ইউনিট কিভাবে বের করব? বল ইন্টু এফ ইন্টু এস। বল মানে কি? এম এল টি মাইনাস 2 ইন্টু এস কত? এল। এল মানে লেন্থ। তাহলে এটাকে যদি একসঙ্গে করো কি হবে? এম এল স্কোয়ার ইন্টু টি টু দ্য পাওয়ার মাইনাস 2। এই থার্ড ব্র্যাকেটটা দিতে হবে। ক্লিয়ার? নাও দড়ি টানাটানি খেলা দেখেছ? দড়ি টানাটানি খেলার বি দল এ দলের দিকে সরে আসছে। বি দল এ দলের দিকে সরে আসছে। কোন দল কিভাবে কার্য সম্পাদন করছে বলে তোমার মনে করো? যেহেতু বি দল এ দলের দিকে সরে আসছে, ধরো এটা বি দল, এটা এ দল। বি দলটা এ দলের দিকে সরে যাচ্ছে, ঠিক কিনা? এ দলের দিকে সরে আসছে, কাজেই বি দলের উপর অপ্রতিমিত বল কাজ করছে। প্রতিমিত বল যদি হতো তাহলে একটা একে অপরকে কি করে দিত? প্রশমিত করে দিত। করেছে। শক্তিশালী এ দল, তাহলে দল শক্তিশালী কে? ও। বি দলের উপর তাদের দিকে অতিরিক্ত বল প্রয়োগ করেছে। এই বল দুর্বল বি দলের উপর দ্বারা প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য সম্পাদন করেছে এবং এ দল বলের অভিমুখে কার্য সম্পাদন করে। কারণ ও তো বল এদিকেই করছে না, আর ওই বস্তুটা সরণ ওই দিকেই হচ্ছে, ঠিক কিনা? ক্লিয়ার? একদম ইজি। এবার দেখো, একটি মোটর গাড়ি সমতল রাস্তায় সমবেগে চলছে। সমবেগে একটা মোটর গাড়ি চলছে। এই অবস্থায় গাড়ির ইঞ্জিন কোনো কার্য সম্পাদন করেছে কিনা ব্যাখ্যা করো। হ্যাঁ, এক্ষেত্রে গাড়িকে কার্য সম্পাদন করতে হচ্ছে। যদি কার্য সম্পাদন না হতো তবে জ্বালানি খরচ হতো না। গাড়ির চাকা রাস্তায় দিয়ে চলতে থাকলে স্পর্শতল বরাবর গতির বিরুদ্ধে রাস্তার ঘর্ষণ বল ক্রিয়া করে। এই ঘর্ষণ বলের মান গতিবেগের সমানুপাতিক। সুতরাং গাড়িটি সমবেগে চলছে বলে ঘর্ষণ বলও স্থির মানের। এই ঘর্ষণ বলের ক্রিয়ার বিপরীত দিকে গতি বজায় রাখবার জন্য গাড়ির ইঞ্জিনকে কার্য সম্পাদন করতে হচ্ছে। দেখো, সমবেগে চলছে। এবার বলছে কোনো কৃতকার্য সম্পন্ন হচ্ছে কিনা। অবভিয়াসলি হচ্ছে, কারণ জ্বালানি পুড়ছে। এই জ্বালানিটা কোন কাজে লাগছে? ওই ঘর্ষণ বলটাকে কাটানোর জন্য। কারণ ঘর্ষণ বলটা যদি না থাকতো তাহলে কিন্তু বল প্রয়োগ না করলেও গাড়িটা চলতো, ঠিক কিনা? নিউটনের প্রথম গতি সূত্র অনুসারে তো এটাই বলে, বাইরে থেকে কোনো প্রযুক্ত বল কোনো বস্তুর অবস্থার পরিবর্তন বাধ্য না করিলে স্থির বস্তু স্থির গতিশীল বস্তু। তাহলে গাড়িটাকে একবার স্টার্ট দিয়ে ছেড়ে দাও, তারপর বন্ধ হয় কেন? ঘর্ষণ বলের কারণে। তার মানে আমরা এরপর যে বলটা দিই সমবেগে চলার জন্য, ওই বলটা কেন দিই? ঘর্ষণ বলটাকে অতিক্রম করার জন্য। তার মানে কোনো রাস্তা যদি বানানো সম্ভব হয় ঘর্ষণ বল ছাড়া, আর তাহলে যদি একবার ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হয় তা আর কখনো
থামবে না, বাট দিস ইজ নেক্সট টু ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। ক্লিয়ার? তার মানে এখানে একটু পেচিদা প্রশ্ন, যে সমবেগে চললে আবার কার্য হবে না কেন? সমবেগে চললে তো বল প্রয়োগ করার প্রয়োজন নেই। নিউটনের প্রথম গতিসূত্র নেই, যে বস্তু গতিশীল সে সারা জীবন গতিশীল থাকবে, কিন্তু তার উপর কিন্তু সমবেগ থাকবে না যদি বল প্রয়োগ না করা হয়। কেন না? কারণ ঘর্ষণ বল তার বলটাকে আর এই ব্যাগটাকে কমাতে চাইবে, আর এই ব্যাগটাকে স্থির রাখার জন্য, ব্যাগটাকে স্থির মানে কি গাড়ি স্থির না, কিন্তু ব্যাগটা সেম 2 কিলোমিটার পার আওয়ার 2 কিলোমিটার পার আওয়ার 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? একটি বস্তুকে অমসৃণ তল বরাবর কিছুক্ষণ টেনে নিয়ে গিয়ে আবার তাকে একই পথে টেনে এনে পূর্বের অবস্থানে রাখা হলো, এই অবস্থায় কোনো কার্য সম্পাদন হলো কিনা ব্যাখ্যা করো। যে দিক থেকে রওনা হয়েছে এখান থেকে নিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনলে, যেহেতু প্রাথমিক ও চূড়ান্ত অবস্থায় একই তাই স্মরণ শূন্য, সুতরাং কৃতকার্যের পরিমাণ তাহলে গাণিতিক ভাবে শূন্য। বুঝতে পারলে কিনা? তুমি একটা বলকে এইখানে থেকে উপরে তুললে আবার উপর থেকে নিচে নেবে, বা এদিক থেকে নিয়ে এদিকে গেলে আবার স্মরণ কত? স্মরণ মানে কি অন্তিম অবস্থা মাইনাস প্রাথমিক অবস্থা, দুটোটা তো সেম, তাহলে স্মরণ কত? স্মরণ 0 মানে কৃতকার্য শূন্য। বুঝছিনি? বুঝতে পেরেছ? নদীর স্রোতের বিরুদ্ধে এক ব্যক্তি সাঁতার কেটে নিজেকে তীরের সাপেক্ষে স্থির রাখছে, তার কার্য সম্পাদন সম্পর্কে তোমার ধারণা কি? মানে স্রোত এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে যাচ্ছে, ক্লিয়ার? আর তুমি এইদিকে সাঁতার কাটছো। আচ্ছা, তুমি যদি সাঁতার না কাটতে কি হতো? স্রোতের সঙ্গে ভেসে যেতে। এবার তুমি একটা লোক দাঁড়িয়ে আছে এখানে, ধরো এই জায়গাতে একটা লোক দাঁড়িয়ে আছে, তুমি ঠিক ওই লোকটার বরাবর তুমি নদীতে নেমেছো, এইবার স্রোতটা আসছে, তুমি কিছু করছো না, তাহলে তো ওই লোকটার জায়গায় থাকবে না চলে যাবে? চলে যাবে। কিন্তু এবার তুমি বল প্রয়োগ করছো, তুমি জায়গা তৈরি হয়ে গেছো, জায়গা না? কারণ তুমি কাকে কাটছো? স্রোতটাকে কেটে আনছো, তাহলে তোমার কি স্মরণ হয়েছে? কিন্তু তুমি তো বল প্রয়োগ করছো, তাহলে কি কৃতকার্য হলো কি? দেখো, ব্যক্তিটি নদীর তীরের সাপেক্ষে কোনো কার্য সম্পাদন করছে না, কারণ তীর সাপেক্ষে তার কোনো স্মরণ হচ্ছে না, কিন্তু ব্যক্তিটি নদীর স্রোতের বিরুদ্ধে কার্য করছে, তীরের সাপেক্ষে কোনো কার্য করেনি। বুঝতে পেরেছো তো? এই এক্সাম্পলগুলি কেন দিলাম? যাতে আমাদের পারফেক্ট ক্লিয়ার হয়। বুঝতে পারলে? বুঝতে পারলে না? তীরের সাপেক্ষে কিন্তু কোনো কার্য করেনি, কিন্তু জলের স্রোতের বিরুদ্ধে তুমি কার্য করেছো, নাহলে তো তুমি চলে যেতে ওর সঙ্গে। স্রোতের গতির জন্য যে টান বল ব্যক্তির উপর প্রযুক্ত হয় তার বিরুদ্ধে কার্য সম্পাদন করে নিজের শরীরকে এই অবস্থায় স্থির রাখতে হচ্ছে, এক্ষেত্রে ব্যক্তির সাপেক্ষে জলস্রোতের স্মরণ হচ্ছে, ব্যক্তির সাপেক্ষে জলের স্রোতের স্মরণ হচ্ছে। কোনো কিছুর উপর লব্ধি বল ক্রিয়া না করলেও তার স্মরণ হতে পারে, ব্যাখ্যা করো। লব্ধি বল ক্রিয়া নেই, লব্ধি বল, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ লব্ধি বল। লব্ধি বল মানে কি? হ্যাঁ, যেমন বৃষ্টির ফোঁটা যখন বায়ুমধ্যে ভূপৃষ্ঠের অনেকটাই কাছাকাছি আসে তখন তার উপর নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বল এবং উপর দিকে ক্রিয়াশীল বায়ুর সান্দ্রতাজনিত বাধা বল সমান হয়ে যায়, কাজেই তখন ফোঁটার উপর কোনো লব্ধি বল ক্রিয়া করে না। কিন্তু ইতিমধ্যে ফোঁটাটি একটি প্রাথমিক বেগ অর্জন করে এবং গতিজাড্যের জন্য তা প্রান্তিক বেগ অর্জন করে এবং গতিজাড্যের জন্য তখন প্রান্তিক বেগ নিয়ে ভূপৃষ্ঠের দিকে সরে আসতে পারে, অর্থাৎ লব্ধি বল ক্রিয়া না করলেও ফোঁটাটি স্মরণ হয়। দেখো, লব্ধি বল মানে কি? ধরো একটা বস্তুকে আমি এদিকে টানছি, আরেকজন এদিকে টানছে, তার উপর কোনো সমান মানের বল ধরে এদিকে টানছি, তো বস্তুটা কি থাকবে? স্থির। তার মানে লব্ধি বল শূন্য। বস্তুর উপর কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট কোনো বল নেই। এবার একটা বৃষ্টির বলছে যে লব্ধি বল না থাকলেও কি বস্তুর স্মরণ হয় কিনা। যেমন আমি যদি এটাকে যদি এইদিকেও টানি এদিকে টানি, দুদিকে যদি সমান মানের বল, এটা স্থির, তার মানে কি এদিকের বল আর এদিকের বল কাটাকাটি করে, লব্ধি বল কত? লব্ধি বল কত? তার মানে বস্তুর স্মরণ হলো কি? এবার আমি এটাকে ধাক্কা দিচ্ছি, এদিকে বল প্রয়োগ করছি এদিকেও বল প্রয়োগ করছি, লব্ধি বল কত? এই যে তো স্থির আছে, কিন্তু এখন
লব্ধি বল শূন্য না, কিন্তু কার্যকর বল আছে, ইয়েস অর নট? লব্ধি বল শূন্য না। এবার বলছে প্রশ্নের মধ্যে লব্ধি বল শূন্য হলে কি স্মরণ হতে পারে কি? একটা এক্সাম্পল দেওয়া হলো বৃষ্টির ফোঁটার। সান্দ্রতা মানে কি জানো? ঘনত্ব। সান্দ্রতা মানে ঘনত্ব। বায়ুর একটা ঘনত্ব আছে, বায়ুর ঘনত্বকে সান্দ্রতা বা ভিসকোসিটি বলা হয়। জলের ঘনত্বকে সান্দ্রতা বা ভিসকোসিটি বলা হয়। ঘনত্ব, ঘনত্ব, জলের ঘনত্ব বা বায়ুর একটা ঘনত্ব আছে। তো যখন বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে নামছে, অভিকর্ষ বলের কারণে তার বেগ বাড়ছে, জানি তো? যত নিচে থেকে বেগ বাড়বে, একটা সময় নিচে যখন যাবে তখন ওই জলের বায়ুর সান্দ্রতা আর অভিকর্ষ বলের টান দুটোটা সমান হয়ে যায়। তখন তার মধ্যে কি নেই? ওই সময় ঠিক ওই সময়টা একদম ভূপৃষ্ঠের কাছে গেলে, ভালো করে বুঝো, উপর থেকে একটা ধরো এটা বৃষ্টির ফোঁটা, পড়ছে নিচের দিকে, একদম যখন এখানে আসবে, একদম ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক ভূমির আগে পড়ার সময় তখন তার মধ্যে বায়ুর সান্দ্রতা তাকে কি করবে? আটকে রাখতে চেষ্টা করবে। আর অভিকর্ষজ বল তাকে কি করবে? নিচের দিকে নামাতে। এবার বায়ুর সান্দ্রতা এবং অভিকর্ষজ বল সমান হয়ে যায়। তার মানে ও উপরের দিকে টানতে চেষ্টা করে, ও নিচের দিকে টানতে থাকে। তাহলে লব্ধি বল, তাহলে তো বৃষ্টির ফোঁটা এখানে এসে আটকে যাওয়ার কথা, ইয়েস অর নট? কারণ লব্ধি বল শূন্য। বৃষ্টির ফোঁটাটা নিচের দিকে কেন পড়ছে? ওইখান থেকে কেউ গুলি করেছে? কেন পড়েছে? অভিকর্ষজ বলের কারণে। এই অভিকর্ষজ বলটা যে নিচের দিকে আসছে, সান্দ্রতা বল তাকে আটকানোর চেষ্টা করছে। উপর দিকে আটকাতে পারেনি কেন? কারণ বায়ুর থেকে, বায়ুর ঘনত্ব কম, বায়ুর উপর দিকে বায়ুর ঘনত্ব কম ছিল বা সান্দ্রতা কম ছিল, যার কারণে অভিকর্ষজ বলের মান বেশি ছিল। তার মানে প্রশমিত করতে পারেনি, আসছে। কিন্তু এমন অবস্থায় এসে দুটোর মান সমান হয়, তাহলে তো এটা স্থির থাকার কথা। তাহলে এটা স্থির থাকে না কেন? কারণ হচ্ছে তখন তার মধ্যে গতিজাড্য থাকে। ওই আগে যে ছিল তখন তার মধ্যে একটা গতিজাড্য তৈরি হয়ে যায়, ওই গতিজাড্যের কারণে এটা নিচে যায়। যেমন তুমি দৌড় প্রতিযোগিতায় দৌড় ছাড়ার পরেও কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যাও, কেন? গতিজাড্যের কারণে। ফ্যানের সুইচ অফ করে দেওয়ার পরেও বৈদ্যুতিক শক্তি তার মধ্যে না যে ফ্যানটা ঘুরে, কেন? ওই গতিজাড্য যেটা লাভ করেছিল। ঠিক তদ্রুপ এখানে কোনো লব্ধি বল প্রয়োগ না হওয়ার সত্ত্বেও এটা নিচের দিকে যায়, কারণ তার মানে কোনো বস্তুর উপর লব্ধি বল ক্রিয়া না হলেও বস্তুর স্মরণ হতে পারে। বুঝতে পারলে না? খুব ইলাবোরেটরি পড়ানো হয়েছে স্যার, খুব ডিপ ভাবে পড়ানো হচ্ছে। কিন্তু 7 নিউটন মানের একটি বল বস্তুতে ক্রিয়াশীল। ফিজিক্সের ম্যাথ একদম সহজ, যা পাবে তা লিখবে, যা পাবে না তার মধ্যে কোশ্চেন মার্ক দিবে, এগুলি দিয়ে একটা সূত্র হবে, সূত্র মধ্যে ওই মানগুলি বসাবে, অঙ্ক খতম। 7 নিউটন মানের একটি বল বস্তুতে ক্রিয়াশীল, তার মানে কি পাবে? F ইজিক্যাল টু 7 নিউটন। বলের অভিমুখের সরণ 8, মানে S ইজিক্যাল টু 8। বলের প্রযুক্ত অভিমুখে ক্রিয়াশীল, মানে ধরে নাও যেদিকে বল দিয়েছি এদিকেই সরণ হয়েছে, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ F ইজিক্যাল টু 7 ইন্টু 8। এবার জুল কেন? কারণ এখানে মিটারও এসআই এবং নিউটনও এসআই, এই জন্য জুল। বুঝতে পারলে না? এটাকে যদি আর কে নিচে চাও 10 টু দ্য পাওয়ার 7 দিয়ে ইন্টু করে দেবে, আর হয়ে যাবে। এনি ডাউট? বুঝতে পারলে না বলো। ক্লিয়ার স্যার? দেখো, কখন আমরা বলবো যে কার্য করা হয়েছে? যখন বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ ঘটে তাহলে বলবো আমরা কার্য করা হয়েছে। আবার বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের অভিমুখ একই হলে কৃতকার্যের রাশিমালা কি হবে? একই যদি হয় তাহলে বস্তুর স্মরণ S, কৃতকার্য বস্তুর বলের মান F, এবং কি হবে? F ইন্টু S যদি একই দিকে হয়। আর যদি এমন হয় তাহলে হবে F ইন্টু S ইন্টু কস থিটা। তাহলে 1 জুল কাকে বলে? এটা তো সংজ্ঞা আমি আগেই বলেছি, ঠিক কিনা? 1 জোড়া সার 140 নিউটন বলে লাঙল টানছে। লাঙল চিনি তো সবাই? লাঙল টানছে। চাষের জমিটির দৈর্ঘ্য 15 মিটার। জমিটির দৈর্ঘ্য বরাবর চাষ করতে কতটুকু কার্য করতে হবে? কৃতকার্যের পরিমাণ দিস ইন্টু দিস, ঠিক কিনা? বল ইন্টু স্মরণ
হয়ে গেল। এবার এটা নিউটন মিটারে ছিল, এবার তুমি এটা 1000 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা কেজি জুলে চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার হোয়াট ওয়ার্ক, না অনলি ওয়ার্ক গেল, এটা কার্য শক্তি এখনো পড়ায়নি, ক্ষমতাও পড়ায়নি। বাট তোমাদের মধ্যে বোধহয় ক্ষমতা বা শক্তি যে কোনো একটা নেই, তবু আমি পড়াবো, কারণ ক্ষমতা বোধহয় নেই, শক্তি আছে। ওকে, বুঝতে পারলে তো? হ্যাঁ, দুটো ক্লাসে আমরা তামাম করে দিলাম কার্যকে। কেজি জুল মানে না না, কিলো জুল আর কি, মানে শুধু জুল না দিয়ে সেম একক, মানে বড় একক আর কি। আমরা আমরা যেমন মিটার বলি না, মিটারের উপরটা কিলোমিটার, সেম জুল কিলো জুল। 1000 দিয়ে ডিভাইড করলাম, যদি 1000 দিয়ে ডিভাইড না করতে তাহলে শুধু জুল থাকতো, বুঝতে পারলে? 1000 দিয়ে ডিভাইড করলে কিলো জুলে চলে গেল, মানে বড় এককে গেল আর কি। আর নতুবা এটা নিউটন মিটার যেই কথা, জুল সেম কথা, নিউটন মিটার যেই কথা। হ্যাঁ, জুল আর কিলো জুলের মধ্যে এটা। ক্লিয়ার? বুঝতে পারলে? আর কোনো ডাউট? সো এই চ্যাপ্টারটাকে তোমরা প্রথম থেকে নোট উঠিয়ে নেবে। ক্লিয়ার? কিভাবে? ভিডিও চলাকালীন যারা দেখবে তো অনলাইনে নোট উঠাবে, আর এখানে যারা আছে এখানেতে উঠাবে, এই পজ দেবে, উঠিয়ে নেবে। ক্লিয়ার? প্লস দেবে, উঠিয়ে নেবে, পজ দেবে, উঠিয়ে নেবে, এখানে গিয়ে পজ দেবে, উঠিয়ে নেবে। প্রথম আগে ভিডিও দেখবে, তারপরে নোট দেবে, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পজ দেবে, উঠিয়ে নেবে। ক্লিয়ার? এখানে গিয়ে পজ দেবে, উঠিয়ে নেবে। আমি দিয়ে দিচ্ছি যে যে জায়গায় পজ দিলে তুমি উঠাতে পারবে। এখানে গিয়েও পজ দেবে, উঠিয়ে নেবে, পজ দেবে, উঠিয়ে নেবে, উঠিয়ে নেবে, পজ দিয়ে উঠিয়ে নেবে। এটাকে এখানে গিয়ে পজ দিয়ে উঠিয়ে নেবে। ক্লিয়ার? এটাকে পজ দিয়ে উঠিয়ে নেবে, এটাকেও পজ দিয়ে উঠিয়ে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।